একটি প্রবাদ আছে, নতুন ৯ দিনের, পুরনো ১০০ দিনের। কিন্তু যখন অহংকারের কালো পর্দা চোখের ওপর নেমে আসে, তখন মানুষ ভুলে যায় যে অভিজ্ঞতার ওজন কত দামি। সে ভুলে যায় যে সাফল্যের চূড়ায় সে আজ দাঁড়িয়ে, তার ভিত্তি তৈরি হয়েছে সেই পুরনো, দৃঢ় ইটের গাঁথনি দিয়ে, যাকে সে আজ অবহেলায় উপড়ে ফেলতে চাইছে। এই গল্প আধুনিকতার দম্ভ আর মাটির সাথে যুক্ত এক সরল সত্যের। এই গল্প দিগন্ত ইন্ডাস্ট্রিজের মালিক আদিত্য নারায়ণের, যার চোখ ধাঁধানো উদ্ভাবনের নেশা তাকে তার সবচেয়ে মূল্যবান সম্পদ, তার বহু বছরের অভিজ্ঞ কারিগরদের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কারখানার চিমনি থেকে আসা এক অব্যক্ত আর্তনাদ আর আবর্জনা কুড়ানো এক ছোট্ট ছেলের নিষ্পাপ কানই তাকে শেখালো যে কোডিংয়ের থেকেও বড় জ্ঞান হল মেশিনের নাড়ি চেনা। শহরের সবচেয়ে বড় শিল্পাঞ্চলের ঠিক কেন্দ্রে দিগন্ত ইন্ডাস্ট্রিজের বিশাল স্থাপত্য গর্বের সাথে মাথা তুলে দাঁড়িয়েছিল। এই সংস্থাটি তার অত্যাধুনিক যন্ত্রপাতির জন্য এবং নব্য প্রযুক্তির জন্য পরিচিত ছিল। কিন্তু আজ এই কাঁচ আর ইস্পাতের সৌধের ভেতরের আবহাওয়াটা যেন কোনো অগ্নিগিরির মতো ফুটছিল। সংস্থার কর্ণধার আদিত্য নারায়ণ রাগে তার অফিসের কাঁচের দেওয়ালে ঘুষি মেরে চিৎকার করে উঠলেন, আমার কোনো অজুহাত চাই না, এই যন্ত্রটা আমাকে এক্ষুনি এই মুহূর্তেই চালু চাই। আদিত্য নারায়ণ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মনে করতেন যে অভিজ্ঞতা থেকে অনেক বেশি দামি হল তারুণ্যের তেজ আর কম্পিউটারের জ্ঞান। এই ভাবনার বশেই তিনি গত মাসে সংস্থার সেই ৫০ জন পুরনো ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে কাজ থেকে বরখাস্ত করেছিলেন, যারা তাদের সারা যৌবন এই কারখানার পেছনে ঢেলে দিয়েছিলেন। আদিত্য নারায়ণের যুক্তি ছিল, তোমরা এখন সেকেলে হয়ে গেছ, তোমাদের স্থান এবার নেবে এই নতুন প্রজন্মের ছেলেরা, যারা কোডিং জানে, হাতুড়ি চালানো নয়। আজ প্রজেক্ট ফিনিক্সের শুভ উদ্বোধন ছিল। এই যন্ত্রটি ছিল কোটি কোটি টাকার, আর এটি বিদেশি লগ্নকারীদের সামনে প্রদর্শন করার কথা ছিল। কিন্তু ঠিক সময়ে যন্ত্রটি কাজ করা থামিয়ে দিয়েছিল। নতুন ইঞ্জিনিয়াররা, যারা তাদের দামি ল্যাপটপ আর ট্যাবলেট নিয়ে যন্ত্রটির আশেপাশে উদ্বিগ্ন হয়ে ঘুরছিল, তারা বুঝতেই পারছিল না যে আসল সমস্যাটা কোথায়। তাদের কম্পিউটার স্ক্রিনে সবকিছু স্বাভাবিক দেখা যাচ্ছিল, কিন্তু যন্ত্রটি থেকে একটা অদ্ভুত ঘড়ঘড় শব্দ আসছিল, আর তা ভীষণভাবে কাঁপছিল। তীব্র গরম আর মানসিক চাপের কারণে শীতাতপ নিয়ন্ত্রিত সেই কক্ষেও সবার শরীর থেকে ঘাম ঝরছিল। ঠিক একই সময় কারখানার উঁচু দেওয়ালের বাইরে চঞ্চনে রোদে ১২ বছরের একটি ছেলে, যার নাম অয়ন, তার নোংরা পোশাকে ঘামে ভিজে আবর্জনা করছিল। অয়নের কাঁধে একটা পুরনো প্লাস্টিকের বস্তা ছিল, যেখানে সে প্লাস্টিকের বোতল আর ছেঁড়া কাগজ জড়ো করত। হঠাৎ সে কারখানার লোহার গেটের কাছে এসে থামল। সে তার কানটা গেটের সাথে ঠেকাল। ভেতর থেকে আসা ভারী যন্ত্রের কম্পন সে স্পষ্ট অনুভব করতে পারছিল। অয়ন চোখ বন্ধ করল। তার কাছে সেই শব্দটা যেন কোনো অসুস্থ পশুর আর্তনাদের মতো মনে হল। সে প্রতিদিন এখানে আবর্জনা কুড়াতে আসত এবং যন্ত্রগুলোর শব্দকে একরকম সঙ্গীতের মতোই শুনত, কিন্তু আজ সেই সুর ছিল বেসুরো। সে সাথে সাথেই বুঝতে পারল যে যন্ত্রটি কাঁদছে, সে যেন চিৎকার করে জানাচ্ছে তার কষ্টটা কোথায়। অয়ন সাহস সঞ্চয় করে গেটে থাকা নিরাপত্তা রক্ষীটির কাছে গেল। সে তার ছেঁড়া পকেট থেকে কিছু বের করল না, কেবল তার নিষ্পাপ চোখ দিয়ে গার্ডটির দিকে তাকালো আর বলল, আঙ্কেল, ভেতরে যে বড় যন্ত্রটা চলছে সেটা দমবন্ধ হয়ে আসছে, যদি এখনই না থামানো হয় তাহলে সেটা ফেটে যাবে। গার্ড, যার নাম ছিল বীর সিং, ঘৃণার চোখে অয়নকে ওপর থেকে নিচে দেখল। অয়নের পোশাক থেকে আবর্জনার দুর্গন্ধ আসছিল। বীর সিং তার লাঠি মাটিতে ঠুঁকল আর হাসল, যা ভাগ এখান থেকে, আবার ইঞ্জিনিয়ার সেজে এসেছে, ২ টাকার ভিখেরি আর কথা বলছে কোটি টাকার যন্ত্রের। তোর মতো ফালতু লোক কি জানে যন্ত্র কি হয়। অয়ন হার মানল না। সে জানত যে ভেতরে কি ঘটতে চলেছে। সে আবারও কাকুতি মিনতি করল, আঙ্কেল, আমি সত্যি বলছি, ওই যে ধুকধুক আওয়াজটা আসছে সেটা পিস্টানের নয়, সেটা। অয়ন তার কথা শেষ করতে পারল না, তার আগেই বীর সিং তার পকেট থেকে ২ টাকার একটা মুদ্রা বের করে অয়নের মুখে ছুঁড়ে মারল। মুদ্রাটা অয়নের কপালে লেগে ধুলোয় পড়ে গেল। এই নে তোর যোগ্যতা, আর দূর হয় এখান থেকে, যদি আর একবার দেখি তোর হাড় ভেঙে দেব, বীর সিং তাকে ধাক্কা দিতে দিতে বলল। অয়ন ধুলোয় পড়ে গেল, কিন্তু তার দৃষ্টি তখনও কারখানার সেই ইমারতের দিকে স্থির ছিল, যেখান থেকে এখন বিপদ সংকেতের সাইরেন বাজার শব্দ আসতে শুরু করেছিল। কারখানার ভেতরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বিপদ সংকেতের সাইরেনের আওয়াজে কান ফেটে যাচ্ছিল। বিদেশি লগ্নকারীরা, যারা কিছুক্ষণ আগেও শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে হাসি মুখে ছিলেন, এখন নিজেদের জীবন বাঁচাতে বাইরের দরজার দিকে ছুটছিলেন। প্রজেক্ট ফিনিক্স, যা সংস্থার ভবিষ্যৎ আর আদিত্য নারায়ণের স্বপ্ন ছিল, এখন একটা টাইম বোমাতে পরিণত হয়েছিল।
যন্ত্রটি ভয়ঙ্করভাবে কাঁপছিল, যেন সে নিজেই তার ভিত্তি উপড়ে ফেলতে চাইছে। আদিত্য নারায়ণের মুখ রাগ আর ভয়ে লাল হয়ে উঠেছিল। তিনি তার নতুন নিয়োগ করা চিফ ইঞ্জিনিয়ার নবীনের কলার চেকে ধরলেন। তুমি বলেছিলে যে এটা বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান যন্ত্র, তুমি বলেছিলে যে সবকিছু স্বয়ংক্রিয়, তাহলে এটা থামছে না কেন? নবীন কাঁপছিল, তার দামি চশমায় ঘামের ফোঁটা জমেছিল। স্যার, সিস্টেম কোনো কমান্ড নিচ্ছে না। আমাদের কম্পিউটার দেখাচ্ছে যে সবকিছু ঠিক আছে, কোনো ত্রুটি কোড আসছে না। সেন্সর বলছে তাপমাত্রা স্বাভাবিক, কিন্তু মোটর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না, এটা যুক্তির বাইরে। ঠিক তখনই একটা বিকট বিস্ফোরণ হলো এবং যন্ত্রের নিচের অংশ থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। আদিত্য নারায়ণের মনে হলো তার পৃথিবী ধ্বংস হয়ে গেল। দম বন্ধ হওয়া আর হতাশার কারণে তিনি মূল গেটের দিকে দৌড়ালেন, হয়তো একটু খোলা বাতাসে শ্বাস নিতে, অথবা নিজের ভাগ্যকে অভিশাপ দিতে। যেমনই তিনি বাইরে এলেন, তিনি দেখলেন যে গার্ড বীর সিং সেই ছোট ছেলে অয়নকে লাঠি দিয়ে মারার জন্য হাত তুলেছে। অয়ন ধুলোয় মাখা ছিল, তার গালে তখনও সেই মুদ্রার আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তার কণ্ঠে ছিল অসম্ভব দৃঢ়তা। সে না পালিলে কারখানার দিকে দেখছিল আর চিৎকার করে বলছিল, আরে ও সাহেব, কম্পিউটার বন্ধ করবেন না, ওটার গলা টিপে আসছে, হাওয়ার রাস্তা খুলুন, নইলে ওটা ফেটে যাবে। আদিত্য নারায়ণের পদক্ষেপ থেমে গেল। হাওয়ার রাস্তা, এই শব্দটা একজন অশিক্ষিত আবর্জনা কুড়ানোর ছেলের মুখ থেকে অদ্ভুত শোনাচ্ছিল, কিন্তু যন্ত্রের অবস্থা ঠিক তেমনই ছিল, যেন তার শ্বাসরোধ হচ্ছে। ভেতরে ইঞ্জিনিয়াররা সফটওয়্যার ত্রুটি খুঁজছিলেন, অথচ এই ছেলেটি অন্য কিছু বলছিল। বীর সিং আদিত্য নারায়ণকে দেখল আর ভয় পেয়ে গেল। মালিক, এই পাগল ছেলেটা বারবার এখানে এসে ভিক্ষা চাইছে, আমি ওকে এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। সে অয়নের কলার ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। ছেড়ে দাও ওকে। আদিত্য নারায়ণের আওয়াজে বিদ্যুতের মতো কঠোরতা ছিল। বীর সিং দ্রুত অয়নকে ছেড়ে দিল। আদিত্য নারায়ণ দ্রুত হেঁটে অয়নের কাছে এলেন। স্যুট বুট পরিহিত কোটিপতি মালিক এবং ছেঁড়া কাপড় আবর্জনার দুর্গন্ধে ভরা অয়ন মুখোমুখি। তুমি জানলে কি করে যে ওর দম বন্ধ হচ্ছে? আদিত্য নারায়ণ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন। তার চোখে ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনের মতো অসহায়তা ছিল। অয়ন তার নোংরা আর কালি লাগা আঙুল দিয়ে কারখানার ছাদ থেকে বের হওয়া ধোঁয়ার দিকে ইশারা করল। সাহেব, আমি রোজ এখান থেকে আবর্জনা সংগ্রহ করি। যন্ত্রগুলোর আওয়াজ আমার ঘুম পাড়ানি গান। যখন আমি প্লাস্টিক পোড়াই তখন একরকম শব্দ আসে, আর যখন লোহা ঘষা লাগে তখন অন্যরকম। ভেতরে যে যন্ত্রটা আছে সেটা কাঁদছে, তার তেল নয়, তার শ্বাসনালী আটকে গেছে। সে কাঁপছে কারণ সে নিজেকে উড়িয়ে বাইরে আসতে চাইছে। আপনার কম্পিউটার যন্ত্রের কষ্ট শুনতে পাবে না সাহেব, ওটা শুধু বিদ্যুতের হিসাব রাখে। আদিত্য নারায়ণের হারানোর কিছু ছিল না। ভেতরে তার শিক্ষিত ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছিল। তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা পাগলামি ছাড়া আর কিছু ছিল না। ওকে ভেতরে নিয়ে চলো, আদিত্য নারায়ণ গার্ডকে আদেশ দিলেন। কিন্তু স্যার, এই নোংরা ছেলেটা ভেতরে কি করবে? ওটা হাই সিকিউরিটি জোন। পেছন থেকে দৌড়ে আসা নবীন নাক কুঁচকে বলল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার বস একজন আবর্জনা কুড়োনো ছেলেকে ভেতরে ডাকছেন। যাক তোমার নিরাপত্তা জাহান্নামে, আর যাক তোমাদের ডিগ্রিধানী মস্তিষ্কও। আদিত্য নারায়ণ গর্জন করে উঠিলেন। তার চোখে ক্রোধের রক্তিম আভা ছিল। যদি এই যন্ত্রটা 5 মিনিটের মধ্যে ঠিক না হয়, তাহলে আমরা সবাই রাস্তায় চলে আসব, ঠিক এই ছেলেটার মতো। আসতে দাও ওকে। অয়ন যেই সেই বিশাল হলঘরে প্রবেশ করল, তার মনে হলো যেন সে অন্য কোনো জগতে এসে গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাতাস তার ঘামে ভেজা শরীরকে ঠান্ডা করল, কিন্তু সেখানকার পরিবেশ কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। ডজনখানেক ইঞ্জিনিয়ার তাদের টাই ঢিলে করে ঘামে ভিজে কখনো স্ক্রিন দেখছিলেন, তো কখনো একে অপরের উপর চিৎকার করছিলেন। নবীন অয়নকে একটা খারাপ চোখে দেখল আর ব্যঙ্গ করে বলল, নিন স্যার, এসে গেল আপনার বিশেষজ্ঞ। এই ছেলে, কোনো কিছুতে হাত দিবি না, এই কিবোর্ড তোর পুরো পরিবারের রোজগারের চেয়েও দামি। অয়ন নবীনের কথা এমনভাবে উপেক্ষা করল যেন তা কোনো মাছির গুনগুনানি। তার চোখ কেবল সেই দৈত্যাকার যন্ত্রটির ওপর স্থির ছিল, যা এখন কোনো আহত পশুর মতো কাঁপছিল। সে ধীরে ধীরে খালি পায়ে যন্ত্রের সবচেয়ে নিচের অংশের দিকে এগিয়ে গেল। সেখানকার গরম ছিল অসহনীয়, এতটাই যে কাছে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা পিছু হটছিলেন। কিন্তু অয়ন এগিয়ে চলল। আরে পাগল, ওখানে কি করছিস? সেন্সার ওপরে লাগানো আছে, মস্তিষ্ক নিচে থাকে না। একজন তরুণ ইঞ্জিনিয়ার চিৎকার করে তাকে থামাতে চাইল। অয়ন যন্ত্রের কম্পনশীল অংশে তার তালু রাখল। লোহার তাপে তার তালু পুড়ে গেল, কিন্তু সে হাত সরাল না। সে চোখ বন্ধ করল আর সেই ছন্দ অনুভব করতে লাগল যা বেসুরো হয়ে গিয়েছিল।
তার মনে পড়ল যে কিভাবে আবর্জনার স্তূপে যখন কোনো পুরানো প্রেসার কুকার আটকে থাকত তখন সেটা বের করার জন্য জোর নয়, সঠিক জায়গায় একটা হালকা চাপ দরকার হতো। সে তার কোমরে বাঁধা সেই পুরানো নোংরা বস্তায় হাত ঢোকাল। সেখানে উপস্থিত সবার শ্বাস আটকে গেল। কি বের করবে? কোনো জাদুকরি কাঠি? অয়ন একটা জং ধরা বাঁকাটেরা লোহার পাত, মেটাল স্ট্রিপ বের করল। এটা কোনো পুরানো জানালার ভাঙা টুকরো ছিল, যা সে আজ সকালেই নর্দমার পাশ থেকে কুড়িয়েছিল। এই খবরদার, যদি ওই আবর্জনা যন্ত্রে ছোঁয়াস! নবীন চিৎকার করে উঠল আর তাকে আটকানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। এটাতে আঁচড় লেগে যাবে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। অয়ন যন্ত্রের পাশে লাগানো একটা আলংকারিক প্যানেলের, যা আধুনিক ডিজাইনের নামে সিল করে দেওয়া হয়েছিল, তার মাঝখানে সেই লোহার পাত্রটি ঢুকিয়ে দিল। ইঞ্জিনিয়ারদের মনে হচ্ছিল যে সে যন্ত্রটি ভাঙছে, কিন্তু অয়ন আসলে কিছু খুঁজছিল। সে পাত্রটিকে একটা লিভারের মতো ব্যবহার করল আর পুরো শক্তি দিয়ে চাপ দিল। কটটক একটা তীব্র আওয়াজ হলো আর সেই আলংকারিক প্যানেলটা খুলে গেল। তার পেছনে ধুলো আর গ্রিজে মাখা একটা পুরানো ম্যানুয়াল ভাল্ভ ছিল, যা নতুন কোডিংয়ের চক্করে সবাই ভুলে গিয়েছিল। সেই ভাল্ভটি পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল আর যন্ত্রের সমস্ত চাপ সেখানেই আটকে গিয়েছিল। অয়ন সেই লোহার পাত্রী ভাল্ভের খাঁজে ঢোকাল আর এক ঝটকায় ঘুরিয়ে দিল। তারপর সমস একটা লম্বা স্বস্তির বাঁশির মতো আওয়াজের সাথে যন্ত্র থেকে গরম বাষ্পের একটা গুঁফালো, যেন যন্ত্রটা বহু বছর পর শ্বাস নিল। পরের 10 সেকেন্ডের মধ্যে সেই ভয়ঙ্কর কম্পন থেমে গেল, ঘরঘরানি শান্ত হল আর যন্ত্রটি তার ধীর ছান্দিক আওয়াজে গুনগুন করতে লাগল। কম্পিউটার স্ক্রিনে জ্বলজ্বল করা লাল বিপদের চিহ্নগুলো হঠাৎ সবুজ হয়ে গেল। হলঘরে নিস্তব্ধতা নেমে এলো, এত গভীর নিস্তব্ধতা যে কারোর শ্বাস-প্রশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল। সেই যন্ত্রটি, যা কোটি টাকার সফটওয়্যারও বুঝতে পারেনি, তাকে একজন আবর্জনা কোড়ানোর ছেলে একটা জং ধরা লোহার পাত দিয়ে শান্ত করে দিল। অয়ন তার ঘাম মুছল। সে লোহার পাত্রটি আবার তার বস্তায় রাখল আর পেছনে ঘুরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়ারদের দিকে তাকাল। তার চোখে কোনো অহংকার ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল, আমি কি এখন যেতে পারি? হলঘরে ছেয়ে থাকা নীরবতা আদিত্যনারায়ণের তালি দেওয়ার শব্দে ভাঙল। আদিত্যনারায়ণ ধীরে ধীরে হেঁটে সেই যন্ত্রের কাছে এলেন, যা এইমাত্র নতুন জীবন পেল। তিনি সেই জং ধরা লোহার পাত্রটি দেখলেন, যা এখনও ভালভে আটকে ছিল, আর তারপর সেই ছোট ছেলেটাকে দেখলেন, যে এখন তার বস্তা তুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দাঁড়াও, আদিত্যনারায়ণ ডাক দিলেন। তার কণ্ঠে এখন রাগ ছিল না, বরং একটা অদ্ভুত ভার এবং সম্মান। তিনি তার পকেট থেকে নোটের একটা মোটা বান্ডিল বের করে অয়নের দিকে এগিয়ে গেলেন। তুমি আজ আমার সম্মান বাঁচিয়েছ। তুমি সেটাই করে দেখালে যা আমার কোটি কোটি টাকার ডিগ্রিধারী বাহিনী পারেনি। এই নাও, এটা তোমার পুরস্কার। আর কিছু চাইলে চেয়ে নাও। অয়ন সেই নোটগুলোর দিকে তাকাল। এই টাকাটা এত ছিল যে তার পুরো বস্তির লোকেরা 1 বছর আরামসে খেতে পারত। কিন্তু অয়নের চোখে কোনো ঔজ্জ্বল্য নয়, বরং একটা ফিকে হাসি ভেসে উঠল। সে টাকা নিতে হাত বাড়াল না। এর পরিবর্তে সে তার সেই নোংরা বস্তায় আবার হাত ঢোকাল। নবীন আর বাকি ইঞ্জিনিয়াররা শ্বাস চেপে দেখছিলেন। অয়ন বস্তার ভেতর থেকে প্লাস্টিকের বোতল আর কার্ডবোর্ডের মাঝখান থেকে একটা বই বের করল। সেই বইটা খুব খারাপভাবে মোড়ানো ছেঁড়া ছিল। তার পাতা চার ঝোলের দাগে মাখা ছিল, আর কভার পেজটা অর্ধেক ছেঁড়া ছিল। অয়ন সেই বইটি আদিত্যনারায়ণের হাতে তুলে দিল। সাহেব, আমার আপনার টাকা চাই না, অয়ন শান্ত স্বরে বলল। আমি কোনো জাদু করিনি, আমি যন্ত্র ঠিক করা এই বই থেকেই শিখেছি। আদিত্যনারায়ণ অবাক হয়ে বইটা উল্টালেন। এটা সেই প্রজেক্ট ফিনিক্সের টেকনিক্যাল অপারেশন ম্যানুয়াল, প্রযুক্তিগত নির্দেশিকা ছিল। তার পাতা উল্টাতেই আদিত্যনারায়ণের পায়ের নিচের মাটি সরে গেল। পৃষ্ঠা সংখ্যা 42-এ লাল কালি দিয়ে একটা ডায়াগ্রাম আঁকা ছিল, যার নিচে স্পষ্ট লেখা ছিল, জরুরি পরিস্থিতিতে যখন ডিজিটাল সেন্সর ফেল হবে, তখন পাশের প্যানেলের নিচে অবস্থিত ম্যানুয়াল বাইপাস ভাল্ভ ব্যবহার করুন। অয়ন নবীন আর তার দলের দিকে ইশারা করে বলল, 3 দিন আগে যখন আপনাদের এই বড় সাহেবরা নতুন কম্পিউটার লাগিয়েছিলেন, তখন তারা পরিষ্কার করার নামে এই বইটাকে পুরানো বাতিল কাগজ বলে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছিলেন। এটা আমার আবর্জনার স্তূপে পড়েছিল। আমার যন্ত্র পছন্দ, তাই আমি রাতে রাস্তার আলোর নিচে বসে এটা পড়তে শুরু করলাম। আমি জানতাম না যে জ্ঞানকে এরা আবর্জনা মনে করে ফেলে দিচ্ছে, সেটাই এদের জীবন বাঁচাবে। পুরো ঘরে যেন সাপ ফুঁসে উঠল। নবীনের মুখ লজ্জায় এতটাই লাল হয়ে গিয়েছিল যে সে চোখ তুলতে পারছিল না। যে ম্যানুয়ালকে তারা পুরনো আর হকেজো বলে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সেটাই আজ সংস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। অয়ন তার কথা চালিয়ে গেল। তার কণ্ঠে এখন একটা কষ্টও ছিল।
সাহেব, আপনারা ভাবেন যে সব নতুন জিনিসই ভালো হয় আর সব পুরানো জিনিসই বেকার। আপনারা পুরানো বই ফেলে দিয়েছেন আর হয়তো পুরানো লোকও বের করেছেন, কিন্তু আবর্জনা সেটা হয় না যা পুরনো বা নোংরা। আবর্জনা সেই চিন্তা যা অভিজ্ঞতার কদর করে না। আদিত্যনারায়ণের হাতে সেই ছেঁড়া বইটা কাঁপছিল। তার মনে হলো যেন অয়ন তাকে বই নয়, বরং একটা আয়না ধরিয়ে দিয়েছে। আদিত্যনারায়ণ সেই ছেঁড়া বইটাকে বুকে চেপে সেখানেই যন্ত্রের পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার সমস্ত অহংকার, সমস্ত দেমাগ সেই ঘাম আর গ্রিসে মাখা ছেলেটার সামনে গলে গিয়েছিল। তার মনে পড়ল সেই পুরানো ইঞ্জিনিয়ারদের মুখ, যাদের সে বুড়ো আর অকেজো বলে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। তাদের মধ্যে একজন ত্রিপাঠীজি যেতে যেতে কাঁদছিলেন আর বলেছিলেন, সাহেব, আমরা যন্ত্রকে নারী চিনেছি, কম্পিউটার শুধু সংখ্যা চেনে। আজ অয়ন সেটাই প্রমাণ করে দিয়েছিল। বিদেশি লগ্নকারীরা, যারা এতক্ষণ চুপচাপ এই নাটক দেখছিলেন, তারা এগিয়ে এলেন। তাদের মধ্যে একজন ধীরে ধীরে তালি বাজানো শুরু করলেন। দেখতে দেখতে পুরো হলঘর হাততালির গর্জনে মুখরিত হয়ে উঠল। এই হাততালি কোনো যন্ত্র চলার জন্য নয়, বরং সেই শিক্ষকের জন্য ছিল যা আজ সবাই পেল। আদিত্যনারায়ণ উঠে দাঁড়ালেন। তিনি তার চোখ থেকে জল মুছলেন আর নবীনের দিকে ফিরলেন। নবীন। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে পাথরের মতো কঠোরতা ছিল। তোমার জিনিসপত্র প্যাক করো, আর তোমার পুরো দলকেও বলে দাও, দিগন্ত ইন্ডাস্ট্রিজের এখন এমন ইঞ্জিনিয়ারদের প্রয়োজন নেই যারা বইকে বাতিল কাগজ আর মানুষকে আবর্জনা মনে করে। তোমাদের আপডেট হওয়ার নয়, মানুষ হওয়ার দরকার। ইউ আর ফায়ার্ড। নবীন কিছু বলতে পারল না। সে জানত যে তার ভুল ক্ষমার অযোগ্য। সে মাথা নিচু করে চুপচাপ বাইরে চলে গেল। এরপরে আদিত্যনারায়ণ অয়নের সামনে হাঁটু গেড়ে বসলেন, যাতে সে সেই ছোট ছেলেটির চোখে চোখ রেখে কথা বলতে পারে। তিনি তার 2 হাত জোড় করলেন। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সংস্থাকে অন্ধ করে দিয়েছিলাম। তুমি আজ শুধু যন্ত্র ঠিক করনি, তুমি আমার চিন্তার যন্ত্রও ঠিক করে দিয়েছ। অয়ন সংকোচে পিছিয়ে গেল। আরে সাহেব, আপনি কি করছেন? আমি তো শুধু... আদিত্যনারায়ণ অয়নের হাত নিজের হাতে তুলে নিলেন। তুমি শুধু আবর্জনা কুড়ানোর ছেলে নও, তুমি এই শহরের সেরা ইঞ্জিনিয়ার। তুমি কি আমার সাথে কাজ করবে? আমি তোমাকে স্কুলে পাঠাবো, ইঞ্জিনিয়ারিং পড়াবো, আর ততদিন তুমি আমার চিফ অ্যাডভাইজার থাকবে। আমার তোমাকে দরকার, এই সংস্থার তোমাকে দরকার। অয়ন তার নোংরা পোশাক দেখল, আর তারপর আদিত্য নারায়ণের আশায় ভরা চোখগুলোকে দেখল। সে হাসতে হাসতে বলল, সাহেব, আমার স্কুলে যেতে হবে, আমার আরও পড়তে হবে, কিন্তু একটা শর্ত আছে। যা চাইবে সব পাবে, আদিত্য নারায়ণ বললেন। ওই যে পুরানো কাকা লোকগুলো ছিল না, যাদের আপনি বের করে দিয়েছিলেন, তাদের ফিরিয়ে আনুন। যন্ত্রেরও তাদের মনে পড়ছে, অয়ন সরলভাবে বলল। আদিত্য নারায়ণের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি অয়নকে বুকে জড়িয়ে ধরলেন, এই চিন্তা না করে যে তার দামি স্যুটে কালি লাগছে। আজই, এক্ষুনি তাদের ফিরিয়ে আনা হবে। পরের দিন দিগন্ত ইন্ডাস্ট্রিজের দৃশ্য পুরোপুরি পাল্টে গিয়েছিল। সকালের প্রথম আলোর সাথে সাথেই গেটের বাইরে পুরানো ইঞ্জিনিয়ারদের ভিড় জমেছিল। তাদের মুখে অবিশ্বাস আর আনন্দের ভাব ছিল। আদিত্য নারায়ণ নিজে গেটে দাঁড়িয়েছিলেন, হাত জোর করে সবার স্বাগত জানাচ্ছিলেন। ত্রিপাঠীজি, সেই প্রবীণ ইঞ্জিনিয়ার, যাদের সবচেয়ে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছিল, যখন এগিয়ে এলেন, তখন আদিত্য নারায়ণ ঝুঁকে তার পা ছুলেন। আমাকে ক্ষমা করে দিন কাকা, ঘরের ভিত্তিকেই উপড়ে ফেলতে চলেছিলাম আমি, আদিত্য নারায়ণ রুদ্ধ কণ্ঠে বললেন। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল সংস্থার ভেতরে। শীতাতক নিয়ন্ত্রিত কেবিনে যেখানে একসময় নবীন বসতেন, আজ সেখানে একটা ছোট চেয়ার আর একটা টেবিল রাখা ছিল। সেই চেয়ারে অয়ন বসেছিল, পরিষ্কার স্কুল ইউনিফর্মে। তার হাতে কোনো ট্যাবলেট নয়, বরং সেই ছেঁড়া ম্যানুয়াল আর কিছু নতুন বই ছিল। আদিত্য নারায়ণ অয়নকে জুনিয়র টেকনিক্যাল কনসালট্যান্ট, কনিষ্ঠ প্রযুক্তিগত উপদেষ্টা পদ দিয়েছিলেন। তার কাজ যন্ত্র চালানো নয়, বরং যন্ত্র শোনা, আর এটা নিশ্চিত করা ছিল যে কোনো জ্ঞান, তা পুরানো হোক বা নতুন, যেন অকেজো না হয়। কারখানার ভেতরের পরিবেশ এখন চাপপূর্ণ নয়, বরং একটা পরিবারের মতো ছিল। পুরানো ইঞ্জিনিয়াররা তাদের অভিজ্ঞতা দিয়ে যন্ত্রের সূক্ষ্ম টিউনিং করছিলেন, আর নতুন ইন্টার্নরা তাদের কাছ থেকে শিখছিল। অয়ন স্কুল থেকে সোজা কারখানায় আসত, আর ত্রিপাঠীজির সাথে ঘুরে ঘুরে যন্ত্রের পরীক্ষা করত।
একদিন আদিত্য নারায়ণ অয়নের কাছে এলেন আর জিজ্ঞেস করলেন, অয়ন, তুমি এখনও সেই পুরানো বস্তাটা তোমার কাছে কেন রাখো? এখন তো তোমার কাছে সবকিছু আছে। অয়ন তার নতুন ব্যাগের কোণে রাখা সেই পুরানো নোংরা বস্তাটা দেখল আর হাসল। সাহেব, এই বস্তাটা আমাকে মনে করায় যে হীরা প্রায়শই কয়লার খনিতে, আর বুদ্ধি আবর্জনার স্তূপেও পাওয়া যেতে পারে। এটা দেখে আমার মনে থাকে যে আমি কোথা থেকে এসেছি। সত্যিকারের অগ্রগতি সেটাই যা পুরানোর ভিত্তির উপর নতুনকে তৈরি করে, তাকে মুছে ফেলে নয়। সেই সন্ধ্যায় যখন কারখানার চিমনি থেকে ধোঁয়ার বদলে আশার আলো বের হচ্ছিল, অয়ন তার সেই লোহার পাতটি বের করল আর তাকে ত্রিপাঠীজিকে দিয়ে দিল। কাকা, এটা আপনার লাঠি, এবার আপনিই এই যন্ত্রকে সামলান। ত্রিপাঠীজি চোখ ভিজিয়ে তাকে আশীর্বাদ করলেন। কারখানার যন্ত্রগুলো এখন একটা মধুর সঙ্গীতের মতো চলছিল, যাতে অভিজ্ঞতার বেস আর নতুন প্রযুক্তির ট্রিবেল একদম সঠিক ছন্দে ছিল। আর সেই গার্ড বীর সিং, তাকে চাকরি থেকে বের করা হয়নি, বরং তাকে এখন গেটে নয়, গুদামে জিনিসপত্র গোনার কাজে লাগানো হয়েছিল, যেখানে তাকে প্রতিটি আগমনকারীকে নমস্কার বলতে হতো। এমন একটা শিক্ষা যা তাকে বিনয় শেখাচ্ছিল। সময়ের চাকা তার গতিতে ঘুরতে থাকল। কিছু বছরের মধ্যেই দিগন্ত ইন্ডাস্ট্রিজ কেবল শহরের নয়, বরং পুরো দেশের সবচেয়ে সম্মানিত সংস্থা হয়ে উঠল। কিন্তু এই সাফল্যের পেছনে এখন কেবল অত্যাধুনিক যন্ত্রের আওয়াজ ছিল না, বরং অভিজ্ঞতা আর নতুনত্বের এক সুরেলা মিলন ছিল। অয়ন আদিত্য নারায়ণের সাহায্যে তার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করল। সে বড় হয়ে একজন যোগ্য আর সেরা ইঞ্জিনিয়ার হল। কিন্তু তার সরলতায় একটুকুও পরিবর্তন এলো না। সে আজও স্যুট প্যান্ট না পরে তার সাধারণ শার্ট আর প্যান্টে কারখানার ফ্লোরে ঘুরতে পছন্দ করত। তার এসি কেবিনের চেয়ে বেশি শান্তি মিলত যন্ত্রের মাঝে আর পুরানো কারিগরদের সাথে বসে চা পান করায়। কারখানার অভ্যর্থনা এলাকায়, যেখানে আগে বড় বড় ট্রফি আর বিদেশি সার্টিফিকেটসের স্তূপ থাকত, এখন সেখানে একটি বিশেষ কাঁচের শোকেস রাখা হয়েছিল। সেই শোকেসের ভেতরে মখমলের কাপড়ের উপর কোনো সোনার মেডেল নয়, বরং সেই জংধরা লোহার পাতটি আর সেই ছেঁড়া ম্যানুয়াল বইটি সাজানো ছিল। তার নিচে একটা সোনালি প্লেটে লেখা ছিল, আমাদের আসল সম্পদ সেই অভিজ্ঞতা যাকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, আর সেই সারল্য যা আমাদের বাঁচালো। যখনই কোনো নতুন কর্মচারী বা বড় ভিআইপি কোম্পানিতে আসত, আদিত্য নারায়ণ গর্বের সাথে সেই শোকেসের দিকে ইশারা করে বলতেন, এটা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কোনো জিনিস আর কোনো মানুষ বেকার হয় না। যাকে আমরা আবর্জনা মনে করি, হতে পারে সেটাই আমাদের ডুবন্ত নৌকাকে পার করিয়ে নিয়ে যাওয়ার হাল। অয়নের গল্প সেখানকার প্রতিটি মানুষের চিন্তাভাবনা বদলে দিয়েছিল। লোকে বুঝতে পেরেছিল যে ডিগ্রি আপনাকে যন্ত্র চালাতে শেখাতে পারে, কিন্তু যন্ত্র অনুভব করতে শেখায় কেবল অভিজ্ঞতা আর সংবেদনশীলতা। অহংকার মানুষের চোখে পটি বেঁধে দেয়, কিন্তু বিনয় সেই পটি খুলে জগতের আসল বাস্তবতা দেখায়। সেই সন্ধ্যায় অস্তগামী সূর্যের লালিমার মাঝে অয়ন আর আদিত্য নারায়ণ কারখানার ছাদে দাঁড়িয়েছিলেন। নিচে যন্ত্রগুলো তাদের ছন্দে গুনগুন করছিল। অয়ন, আদিত্য নারায়ণ হাসতে হাসতে বললেন, যদি সেই দিন তুমি সেই আবর্জনার স্তূপ থেকে ওই বইটা না তুলতে, তাহলে আজ আমরা কোথায় থাকতাম? অয়ন আকাশের দিকে তাকালো আর গভীর শান্তির সাথে জবাব দিল, সাহেব, আবর্জনা তো শুধু আমাদের চিন্তায় থাকে। যেদিন আমরা অন্যদের ছোট মনে করা ছেড়ে দিই, সেই দিন আমাদের সর্বত্র সোনা আর সোনা দেখা যায়। জীবনও সেই যন্ত্রের মতোই। যখন ঘমণ্ড আর অসাবধানতা থেকে সম্পর্ক বা কাজের চাপ বেড়ে যায় আর সবকিছু ভেঙে পড়ার মুখে থাকে, তখন প্রায়শই সমাধান কোনো বড় শক্তি থেকে নয়, বরং একটা ছোট, সরল আর সত্য প্রচেষ্টা থেকে আসে। ঠিক সেই জংধরা লোহার পাতটির মতো। সত্যের জয় হল, অহংকারের পরাজয় হল, আর একজন আবর্জনা কুড়োনোর ছেলে সবাইকে জীবনযাপনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দিয়ে গেল।